নমস্কার, দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 7.5 সংক্রান্ত 29শে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করার সুবাদে মেষ রাশির জাতকদের 7.5 শুরু হয়ে যাবে। এখানে বোর্ডে যে রাশিগুলো নাম লেখা আছে, গ্রহগুলোর নাম লেখা আছে, ওগুলো দেখবেন না, ওগুলো অন্য একটা আলোচনা একটা লেখা আছে, বাট আমি নম্বর ধরে ধরে বলছি। যখন মেষ রাশির দ্বাদশে শনিদেব প্রবেশ করবেন, অর্থাৎ মীন রাশিতে শনিদেব প্রবেশ করবেন, তখনই কিন্তু মেষ রাশির 7.5 শুরু হচ্ছে। এবং যখন আবার মেষে শনি প্রবেশ করবেন তার দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। এবং যখন বৃষ রাশিতে শনিদেব আসবেন তখন এই 7.5 তৃতীয় চরণ হবে মেষ রাশি সাপেক্ষে, মেষ রাশির ক্ষেত্রে। এবারে আমরা স্বাভাবিক 7.5 মানে আমরা একটু ভয় করি সবাই, যে কি ঘটবে না ঘটবে, স্বাভাবিক কথা। তবে একটি কথা বলে রাখি, 7.5 এমন একটি জিনিস যে এখানে সবাই হয়তো ভয় করি, কিন্তু সকলের ভয় পাওয়ার কিছু নেই। আবার 7.5 যে কষ্ট দেয় না, দুঃখ দেয় না, এটা কিন্তু একদম ভুল কথা। কারণ শনি হচ্ছেন কর্মফল দাতা। আপনি যেরকম কর্ম করেছেন অবশ্যই ফল পেতে হবে। শনি পরিভ্রমণ অবস্থায় তাইলে যে 12টি ঘরে পরিভ্রমণ করেন 2.5 বছর করে, প্রতি ঘরে কিন্তু তিনি অবস্থান করেন। সেই সুবাদে আপনার 7.5 সংগঠিত হয়। দ্বাদশে শুরু, রাশিতে দ্বিতীয় এবং তৃতীয় চরণ তাইলে আপনার যখন দ্বিতীয় শনি প্রবেশ করবেন, এই হচ্ছে কথা। এবারে সেখান থেকে আমরা মূলত যদি আলোচনায় প্রবেশ করি, দেখা যাবে মেষ রাশিতে কিন্তু মধ্য ঘাতক এই 7.5, অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিটা হয় মেষ রাশির ক্ষেত্রে 2.5 বছর পর, অর্থাৎ শুরু থেকে 2.5 বছর কিন্তু বিশেষ খুব ক্ষতিটা হয় না, কিন্তু 2.5 থেকে যে 5 বছর এই সময়কালটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি হতে দেখা যায়। এবারে আপনি কি করবেন? 7.5 তো তার শনি তো পরিভ্রমণ করবে, আসবে, সব কিছুই করবে, তাহলে আপনি এর থেকে রেহাই পাবেন কি করে? দেখুন, এর কিছু পালনীয় নিয়ম কানুন আছে। আপনি যে কাজ করেছেন তাকে তো একদম নির্মূল করে দিয়ে ধোয়া তুলসী পাতা করা যাবে না, আপনি নিশ্চিত তার ফল পাবেন। তবে কিছু কিছু পালনীয় জিনিস আছে যেগুলোকে আপনি পালন করলে 7.5 যে প্রভাব অনেকটা লাঘব হবে, অনেকটা লাঘব হবে। সেগুলো আপাতত আমি বলার চেষ্টা করছি। সর্ষের তেল দান করতে হবে, শনিবার দিন করতে পারলেই ভালো, সবচেয়ে বেশি ভালো। সূর্যদেবের উপাসনা ও আরাধনা করুন। উপাসনা আরাধনা বলতে এখানে বলবো সূর্যদেবকে প্রণাম জানান, অর্ঘ্য দান করুন। অর্ঘ্যের মন্ত্র আমি আগে বলেছি, আজও আবার বলছি। তামার পাত্রে জল নেবেন, লাল ফুল নেবেন। উদীয়মান সূর্যের সময় হলে ভালো, যদি না পারেন স্নান করে সূর্যের দিকে মুখ করে হাত জোড়ো করে ধরবেন, এইরকমভাবে তামার পাত্রটা রাখবেন, সূর্যের দিকে মুখ করবেন, দিয়ে এই মন্ত্রগুলি বলুন। নমঃ বিবস্বতে ব্রহ্মণো ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে এদম অর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নমঃ। আবার এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্ত্যা গৃহাণার্ঘ্যং দিবাকরম। তারপর প্রণাম করুন। নমঃ জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতুস্মি দিবাকরম। এই বলে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন, প্রণাম করুন। তাতে কিন্তু অনেকটা 7.5 প্রভাব কিন্তু কমবে। কারণ সূর্য হচ্ছেন শনির পিতা, যদিও শত্রুতা আছে তবুও কিন্তু তার পিতা। শনি যন্ত্র ধারণ করতে পারেন, শনির কবচ ধারণ করতে পারেন, কবচে অনেকটা ফল বেশি পাবেন। এটা করলেও বেশ কিছুটা এই কুপ্রভাব থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা আছে। বাদাম বিতরণ করতে হবে, বাদাম মানুষের মধ্যে বাদাম বিতরণ করুন।
তাতে কিন্তু 7.5-র প্রভাব যথেষ্ট কমবে। কোথাও সাপ দেখতে পেলে যদি সম্ভব হয়, দেখুন আমি কিন্তু খুব পুরনো বইগুলো থেকে বের করে বলছি, হয়তো সেটা আপনাদের ক্ষেত্রে গ্রহণীয় নাও হতে পারে। সাপকে দুধ খাওয়াতে হবে বলে অসম্ভব ব্যাপার, বাস্তবে সাপকে কে দুধ খাওয়াবে? কিন্তু সাপ দেখতে পেলে যদি পান, পারলে মাটির পাত্রে দুধ, পাকা রম্ভা একটু দিয়ে আপাতত দেন। খাক না খাক, আপনার উদ্দেশ্য থাকবে খাওয়ার জন্য দেওয়ার। যাই হোক, তাতেই কিন্তু অনেকটা উপকৃত হবেন। বহমান জলে মদ ঢালতে হবে, প্রবাহিত জল, অর্থাৎ নদী বা সেরকম যদি প্রবাহিত হচ্ছে কোনো খাল, সেই জায়গায় জল যাচ্ছে ওখানে স্থির জলে হবে না, সেটা করতে পারেন। ঘোড়ার নাল বা নৌকার পেরেক আংটি বানিয়ে পড়ুন, তাতে ভালো ফল পাবেন। মধ্যমাতে পড়ুন। আর লোহা দান করতে হবে, পারলে লোহা দান করুন। এগুলো যদি করতে পারেন 7.5-র প্রভাব বেশ কিছুটা কমবে। আরও বলি হনুমান চালিসা পাঠ করুন। তার আগে রাম সীতাকে প্রণাম জানান, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ধুনো দেখান। শনিবার, মঙ্গলবার, পারলে সব দিন হনুমানজিকে একটু ধুনো দেখান। কালো কুকুর দেখতে পেলে কিছু খাবার দেন, এঁটো খাবার দেবেন না। কাককে কিছু খাবার দেন। পারলে অশ্বত্থ গাছের গোড়ায় জল দেন, ধূপ দেন, এইগুলো করুন। আর হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। তাইলে কিন্তু বেশ কিছুটা 7.5-র প্রভাব থেকে আপনি মুক্ত হবেন। আর কি কি করবেন না 7.5 যখন চলবে, আপনি কি কি করবেন না, দেখুন বইতে ছন্দাকারে সুন্দরভাবে লেখা আছে। সেটাকে একটু যদি না বোঝার কিছু নেই, বুঝতে পারবেন। 7.5-র পালনীয় 7, ঘুষ নিয়ে কালো না করে হাত। 7.5 চলাকালীন কোনো প্রকার ঘুষ নেওয়া যাবে না। বৃদ্ধ খঞ্জ আতুর অনাথ আচরণে যেন না পায় আঘাত। বৃদ্ধ খঞ্জ বয়স্ক ব্যক্তিরা আপনার আচরণে যেন কোনো আঘাত না পায় 7.5 চলাকালীন। ম্লেচ্ছ গৃহে কভু না পড়ে পাত, মিলে না পর রমণীর সাথ। অতএব এখানে যদিও এই ক্ষেত্রটা বিশ্লেষণের সমস্যা আছে, তো সম্ভব হলে আপনি আপনার যে রিলেটিভ বেল্ট আছে সে ব্যতীত অন্যান্য বাড়িতে খুব একটা খাওয়া দাওয়ার ব্যাপারটাকে এড়িয়ে চলা ভালো। আমি এটা বিশদে বলছি না। এবারে ম্লেচ্ছ গৃহে কভু না পড়ে পাত, মিলে না পর রমণীর সাথ। অনেকে পর স্ত্রী প্রতি আসক্ত হন, 7.5 চলাকালীন কিন্তু এটা করা যাবে না। এটা থেকে বিরত থাকতে হবে। পতিতালয়ে না কাটায় রাত, পানের পাত্রে না বাড়ায় হাত। এখানে পতিতালয়ে যাওয়া যাবে না এবং সুরা পান অর্থাৎ মদ পান করা যাবে না। এই হচ্ছে বিষয়, এগুলোকে এড়িয়ে চলতে হবে এবং আপনার ইষ্ট দেবতা তার প্রতি আপনাকে একদম সমর্পিত হতে হবে। এগুলো বলা হয়েছে যে 7.5-তে। এবারে 7.5 সবার ক্ষেত্রে সমান নয়। আপনার জন্মকুণ্ডলীও অনেকটা নির্ভর করবে যে 7.5-তে আপনি কতটা সুফল পাবেন এবং কতটা কুফল পাবেন। প্রশ্ন হচ্ছে তাহলে 7.5 সবার ক্ষেত্রে সমান কিন্তু প্রভাব ফেলবে না। আপনারও মেষ রাশি, আমারও মেষ রাশি। আপনি খুব জর্জরিত হয়ে যাচ্ছেন, আমি কিন্তু জর্জরিত হচ্ছি না। এর কারণ হচ্ছে শনির জন্মকুণ্ডলিতে শনির অবস্থান বা শনি কোন গ্রহের দ্বারা দৃষ্ট, এগুলোকে একটু বিবেচনা করার প্রয়োজন আছে। যেরকম আপনার জন্মকুণ্ডলিতে যদি 5, 9, 3, 6, 11 ঘরে স্থিত হয়ে শনি উক্ত জাতককে ধনী বানাতে পারে। কখন বানাতে পারে না, যদি শনি ত্রিকোণ লগ্ন এবং তৃতীয়, ষষ্ঠ, একাদশ হয়ে ঘরের অধিপতি হয়ে, দেখুন আপনার শনি যদি ত্রিকোণ বলতে পঞ্চম, নবম লগ্ন বা তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি হয়ে মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয়, এগুলোর অধিপতি হতে হবে এবং মিত্র গ্রহের দৃষ্টি যেন থাকে
এমতা অবস্থায় যদি পঞ্চম নবম তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরে থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু এই 7.5তে আপনি কিন্তু ধনী হয়ে উঠবেন। ব্যাপারটা বড় জটিল লাগে, মানে বোঝাই, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি কোণে বলতে পঞ্চম এবং নবম লগ্ন সাপেক্ষে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ পতি হয়ে, মানে ওই ঘরের মালিক হতে হবে। তো বিভিন্ন লগ্ন সাপেক্ষে বিভিন্ন মানুষের বিভিন্ন লগ্ন, এই লগ্ন সাপেক্ষে এই ঘরগুলির অধিপতি হয়ে মিত্রদৃষ্ট হয়ে তার বন্ধু যেন তাকে দেখে, দৃষ্টি পড়ে হয়ে তাকে থাকতে হবে কোথায় না পঞ্চম নবম তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরে। তবে গিয়ে এই 7.5-র প্রভাবে ব্যক্তির খারাপ হওয়ার বদলে অনেক ভালো হবে, অনেক অর্থ আসবে, অনেক কিছু উপার্জন হবে, সব কিছু শ্রীবৃদ্ধি ঘটবে, এটা কিন্তু ঠিক। কিন্তু দ্বিতীয় সপ্তম অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি হয়ে, দ্বিতীয় সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অশুভ গ্রহের সাথে যুক্ত হলে বা দৃষ্ট হলে তখন কিন্তু অশুভ ফল পাবেন। তো বিষয়টা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু পার্সোনাল আমাকে আপনার চার্ট পাঠাতে হবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বোর্ডে দেওয়া আছে 8972451464, অবশ্যই চার্জেবল। কল করতে পারেন 9609078231 এই নাম্বারে। এবারে এগুলোই করলে আপনার জন্মকুণ্ডলী দেখে আপনার 7.5-র প্রভাব কি চলবে, কেমন থাকবেন আপনি, বা কোন কোন গ্রহের প্রতিকার বা কি প্রতিকার করলে আপনার মোটামুটি আপনি ভালো থাকতে পারবেন, সে বিষয়ে আমি আলোচনা করতে পারি। এবারে এই যে 7.5-র 3টে ভাগ, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই ক্ষেত্রে বলি দেখুন প্রথম চরণে কি কি হয় এগুলো একটু জানার দরকার আছে। আয় থেকে ব্যয় বেশি হয় প্রথম চরণে এই 7.5-র প্রভাবে, অর্থ কম আসবে, হঠাৎ ধনহানি হওয়ার সম্ভাবনা প্রবল, খুব অসুবিধায় পড়তে হতে পারে, স্বাস্থ্য ঠিক থাকবে না, রোগ ব্যাধি হবে, চোখের রোগের সম্ভাবনাটাই বেশি দেখাচ্ছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রবল প্রথম চরণে, এগুলো সাধারণত ঘটে থাকে। দ্বিতীয় চরণে কি হয়, সম্পত্তিহানি হবে, শত্রু ভয়, আর্থিক ঝামেলা, আত্মীয়ের সাথে মনোমালিন্য, ব্যবসায় মন্দা, বহুদূর ভ্রমণ, পারিবারিক সুখ কম পাওয়া ইত্যাদি, ব্যয়যোগ এবং অনেকটা চেষ্টা নিষ্ফলে পরিণত হবে। আপনি চেষ্টা করে যাচ্ছেন বাট সেটা নিষ্ফল হয়ে যাচ্ছে। দ্বিতীয় চরণে এই ঘটনাগুলো ঘটে থাকে। তৃতীয় চরণে ব্যয় অধিক হবে, অর্থ এলেও শীঘ্র তা বেরিয়ে যাবে, স্বাস্থ্য ভালো যাবে না, অহেতুক বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যায়। এই ঘটনাগুলো চরণ অনুযায়ী চলে। তো কি ব্যবস্থা নেবেন বলা হচ্ছে যে দেখুন মেষ রাশির 7.5-র ক্ষেত্রে প্রথম চরণে আপনি কি করবেন না, মেষ রাশির প্রথম চরণ অর্থাৎ মীন রাশিতে যখন শনিদেব প্রবেশ করলেন তখন তার প্রথম চরণ শুরু হলো। সেখানে আপনি কি করবেন, এই 2.5 বছরে শুকনো নারিকেল ও বাদাম দান করতে হবে, শুকনো নারকেল ও বাদাম দান করতে হবে, মাটির পাত্রে সর্ষের তেল ভরে জলের তলায় রাখতে হবে। অর্থাৎ কোনো মাটির পাত্রে সর্ষের তেল দিলেন, মুখটা বন্ধ করলেন, কোনো পুকুরে গিয়ে সেটাকে পুঁতে দিতে হবে, অর্থাৎ জলের তলায় ওটাকে রাখতে হবে। মদ খাওয়া চলবে না, আর মাছ মাংস যতটা সম্ভব আপনাকে কিন্তু কম খাওয়ার চেষ্টা করতে হবে। এখানে না বলা হয়েছে, আমি বলবো সম্ভব নয়, যুগোপযোগী ব্যাপার, আপনি যতটা কম খাবেন আপাতত শনিবারটা মঙ্গলবারটা এগুলোকে একটু এড়িয়ে চলা ভালো পারলে। দ্বিতীয় চরণ আমি এই মুহূর্তে আলোচনা করতে চাইছি না, তবু যেহেতু মেষ রাশির মানুষজন দেখছেন তাদের অবগতির জন্য নিশ্চিত জানিয়ে রাখি, কেউ হয়তো আমার দ্বিতীয় চরণের ভিডিও দেখতে পাবেন না, দেখবেন না, আজকে আলোচনা করছি মানে একটু বলে নেওয়া ভালো। দ্বিতীয় চরণ অর্থাৎ রাশিতে যখন শনি চলে আসবেন, এখন মিনে 29 মার্চ প্রবেশ করছেন, 2.5 বছর পর মেষে আসবেন, তখন আপনার দ্বিতীয় চরণটা শুরু হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গণেশজির পুজো আরাধনা করতে হবে, গণেশের পুজো করুন। এবারে পারলে বাঁদর পুষতে হবে, হনুমান বাঁদর পুষতে হবে, কিন্তু পুষতে তো সবাই পারবেন না, বাঁদর দেখলে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন।
কুমারী কন্যার পুজো করতে হবে। হ্যাঁ, অনেকে এটা সম্ভব হয় না, কিন্তু কোথাও কোথাও কুমারী পুজো হয়। আপনি একটা পুজোর ডালা ওখানে দিয়ে বলুন পুজোর সময় আমার এই পুজোর ডালাটা যেন পুজোর কাজে লাগানো হয়, এতে উপকার পাবেন। আর কোনো খবরে যদি খুশির খবর আসে, আনন্দের খবর, আমরা মিষ্টান্ন বন্টন করি, মিঠাই দিই তো বন্ধুবান্ধব বা পাড়া পড়শিদের, সেক্ষেত্রে মিঠাইয়ের বদলে নোনতা জিনিস বিতরণ করুন দ্বিতীয় চরণে, তাতে অনেকটা ভালো ফল পাবেন। এবারে তৃতীয় চরণের কথা বলি মেষ রাশির ক্ষেত্রে। সেখানে বলবো কলাই ডালের দানা বহমান স্রোতে আপনি শনিবার দিন ফেলুন। নদীর জল বা খালের জল, বহমান স্রোত, সেখানে আপনি এই যে কলাই ডালের দানা সেখানে ফেলুন। সাপ দেখতে পেলে আপাতত চেষ্টা করুন তাকে দুধ খাওয়ানোর, কিন্তু খাওয়াতে পারবেন না, আপাতত একটু বসিয়ে দেবেন, তার খাক না খাক আপনার উদ্দেশ্য থাকবে খাওয়ানো। আর ঘোড়ার নালের আংটি বানিয়ে ডান হাতের অনামিকায় ব্যবহার করুন, তাতে কিন্তু যথেষ্ট সুফল পাবেন। এবার বলি যদি আরও একটু ভালোভাবে থাকতে চান, আপনাকে বললাম রাম সীতাকে প্রণাম জানিয়ে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন। কালো কুকুর দেখলে খাবার দেন, এঁঠো খাবার দেবেন না। কাককে কিছু খাবার দেন, অশ্বত্থ গাছের তলায় জল দেন, একটু ধূপ দেন, এগুলো করুন। এবং দক্ষিণা কালিকার কবচ ধারণ করুন, দক্ষিণা কালিকার কবচ। কারণ শনির অধিদেবী দক্ষিণা কালিকা, তিনি যদি সন্তুষ্ট হন অবশ্যই 7.5 প্রভাব কিঞ্চিত হলেও লাঘব হবে। তবে সর্বশেষে একটি কথা, যে জিনিসগুলো করতে বারণ করা হলো ওগুলো করা যাবে না। যে পালনীয় কাজগুলো বললাম ওগুলো করুন। দেখবেন আপনার যদি গ্রহের জন্মকুণ্ডলিতে আপনার গ্রহাবস্থানের কথাও বললাম, সবকে বিবেচনা করে আপনাকে চলতে হবে। না হলে কিন্তু 7.5 আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, অবশ্য সেটা মেষ রাশির নয়, অন্য রাশির প্রত্যক্ষভাবে দেখেছি, কোটিপতি মানুষকেও রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই সচেতন হয়ে যান যে বিষয়গুলো বললাম, এবং যা করতে বললাম সেগুলো করুন। যদি কেউ বুঝে উঠতে না পারেন আমার নাম্বারে যোগাযোগ করুন। আপনার কি করণীয়, কি পালনীয়, কোনটা করলে ভালো হবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেব, কিন্তু সেটা চার্জেবল, যথেষ্ট এর পেছনে খাটুনি আছে। যাই হোক, এই 7.5 আলোচনা আমি কিন্তু কোনোটা মুখ গড়া কথা বলছি না, প্রত্যেকটা প্রতিষ্ঠিত বই থেকে বলছি, যার জন্য অনেকটা হয়তো দেখা যাবে এই যে সাপকে দুধ খাওয়ানো বাস্তব লাগতে পারে, কিন্তু যেটা লেখা আছে ওটাই বলছি আমি। খাওয়ানো হয়তো সম্ভব না, কিন্তু আপনি দিতে তো পারেন, দূর থেকে একটু দিলেন উদ্দেশ্যে। আপনি একজন ভিক্ষুককে পয়সা দান করছেন, কিসের জন্য দিচ্ছেন? তার খাওয়ার উদ্দেশ্যে দিলেন। সে হয়তো বলছে বাবু আমি খাবো, আমাকে কিছু পয়সা দেন। আপনি এটা 5 টাকা কি 10 টাকা দিলেন খাওয়ার উদ্দেশ্যে। সে যে সেটা থেকে ভাত খাচ্ছে কি মদ খাচ্ছে আপনি তো দেখতে যাচ্ছেন না, আপনি তার উদ্দেশ্যে দান করেছেন। সেরকম সাপ দেখেছেন, সম্ভব হলে একটু দুধ কোনো পাত্রে দিয়ে আসুন তার খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, দূর থেকে দেবেন, ও খেলো না খেলো সেটা বিষয় না, আপনি কিন্তু দান করলেন, খাওয়ার জন্য দিলেন, এটাই যথেষ্ট। যাই হোক, আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং অন্যান্য রাশিরও আমি আলোচনা করব। কারণ মীন রাশির এই যে দ্বিতীয় চরণ 29 তারিখ থেকে শুরু হবে, আমি আলোচনা করব। কুম্ভের তৃতীয় চরণ শুরু হবে, আলোচনা করব। হ্যাঁ, আপনারা যদি একটু উৎসাহ দান করেন, একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, অবশ্যই আমিও আনব। তবে আমি যেটুকু আনব একদম জেনুইন ব্যাপার, ও কোনো মুখ গড়া ভাবলাম এরকম হতে পারে মেবি এরকম নয়, যা বইতে আছে। দেখুন, জ্যোতিষটা আমরা শিখেছি পড়ে, পুরনো বই দেখে ঘেঁটে পড়ে অঙ্ক কষে বিভিন্নভাবে ওগুলো থেকেই শেখা। আমি জন্ম হয়ে আমি একজন জ্যোতিষ হয়ে গেলাম তা নয়, কিন্তু শিখতে হয়েছে। তো যা শিখে এসেছি, যেটা প্রকৃত কথা আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক, সবাই সুস্থ থাকুন। মেষ রাশির জাতকগণ যারা আছেন
অবশ্যই আপনাদের এই 7.5 সময়কাল আপাতত ভালো চলুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। নমস্কার।